সবাইকে স্বাগত। যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেই তাদের জন্যই এই ভিডিওটা। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের একটা ভালো প্রস্তুতির ক্ষেত্রে আমাদের একটা পার্ট থাকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি আমরা ভালোভাবে রিভিশন করব। তো এক্ষেত্রে আমরা এই ধারণা নিয়েই আমরা পড়ি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি পড়লে সেখান থেকে রিপিট আসবে, অর্থাৎ হুবহু একই প্রশ্ন, তার যে অপশনগুলি একইভাবে থাকবে এবং আমি অ্যান্সারটা করে ফেলব। তো এক্ষেত্রে আমাদের আরেকটু গভীরে গিয়ে পড়তে হবে যাতে করে আমরা আরও বেশি তার সুফল পেতে পারি। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ধরে আমরা তার সিলেবাসের যে পরিধিটা কতটুকু, অর্থাৎ সিলেবাসের মধ্যে সরাসরি কিন্তু যে টপিকগুলি দেওয়া থাকে তার মধ্যে থেকে কিন্তু অনেক সময় আমরা বলি যে আউট অফ সিলেবাস আসছে বা অন্য কোথাও থেকে হয়তো আসছে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিলেবাসের যে মূল টপিকের সাথে কিছু টপিক রয়েছে সাব টপিক বা হিডেন টপিক, অর্থাৎ যেগুলি সরাসরি আমাদের সিলেবাসে আমরা দেখছি না, কিন্তু সেগুলি সিলেবাসের সাথে কোনো না কোনোভাবে রয়েছে। যারা একটু গভীরে গিয়ে আমরা পড়াশোনা করেছি একাডেমিক লেভেলে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে কিংবা মাস্টার ডিগ্রিতে ট্যাক্স বই ধরে পড়েছি, মূল থিওরি কনসেপ্টগুলি পড়েছি, অন্যান্য সমস্ত বিষয় আমরা পড়ে এসেছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সহজ। অর্থাৎ একটা টপিকের সাথে আরও কী কী টপিক যুক্ত আছে সেগুলি কিন্তু আমাদের জানতে হবে। তো কীভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ব? এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নর আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে পিজিটি পলিটিক্যাল সায়েন্সের জন্য আমাদের এর আগে প্রশ্ন এসেছে পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, এই যে গ্রন্থটি কে লিখেছেন। এখানে উদাহরণ দিয়েছে, অপশন দিয়েছেন হবস, ডেভিড স্টোন, হ্যারল্ড লাসওয়েল, এদের কেউই নয়। তো এর উত্তরটা আমরা যারা জানি যে এই বইটি লিখেছেন হ্যারল্ড লাসওয়েল। তো এখানে আমরা যারা এবার প্রিপারেশন নেব আমরা কি করব, যে হ্যারল্ড লাসওয়েল পলিটিক্স এই বইটা হু গেটস হোয়াট হোয়েন হাউ এটা তো আমরা পড়বই, আমরা পাশাপাশি আরেকটু এটাকে ডিটেলসে পড়ব। কিভাবে? যে এই বইটা হ্যারল্ড লাসওয়েল কত সালে লিখেছেন বা কত সালে প্রকাশিত হয়েছে, তারপর হ্যারল্ড লাসওয়েলের অন্যান্য আর বইগুলি কী কী, তার সবগুলি বিষয় আমরা লিখে রাখবো। বইগুলি প্রত্যেকটা বই লিখব ক্রনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে, তার পাশাপাশি তার যে পাবলিকেশন ইয়ারটা আমরা লিখব। হ্যারল্ড লাসওয়েল কোন ধারণার সঙ্গে যুক্ত বা তিনি কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এই বিষয়ে আমরা একটু জেনে নেব। তারপর রয়েছে ডেভিড স্টোন, যে অপশনটা আমরা মিস করে যাই, অর্থাৎ এখানে আমরা পড়ার প্রয়োজন মনে করি না, আমরা কিন্তু ডেভিড স্টোনকেও এখানে আমরা লিখে রাখবো যে ডেভিড স্টোনের বইগুলি কী কী, কত সালে প্রকাশিত হয়েছে সেম, এবং ডেভিড স্টোন কোন কোন ধারণার সঙ্গে যুক্ত, কোন কোন বক্তব্য তিনি তুলে ধরেছেন যেগুলি থেকে প্রশ্ন আসতে পারে। তারপর রয়েছে হবস, সেম, হবসের বইগুলি কী কী, কোন কোন ধারণার সঙ্গে যুক্ত, তিনি কোন সময়ের দার্শনিক ছিলেন। এইভাবে আমরা যদি প্রশ্নটাকে আমরা একটা ছোট্ট একটা এমসিকিউ তার এইভাবে যদি আমরা পড়ি, তখন দেখা যাবে আমরা অনেকগুলি টপিক তার গভীরে গিয়ে পড়াশোনা করেছি। আরেকটা উদাহরণ দিই, যে রাষ্ট্র হলো একটি প্রয়োজনীয় শত্রু, এই ধারণাটি কে পোষণ করেন। তো এই প্রশ্নটার উত্তর অপশন হিসেবে দিয়েছে সমাজতন্ত্রবাদীরা, মার্ক্সবাদীরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা এবং উপরের কোনোটি নয়। তো এক্ষেত্রে উত্তরটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা। কিন্তু আমরা কি করব, আমরা পড়ব যে রাষ্ট্র হলো একটি প্রয়োজনীয় শত্রু, এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা দিয়েছেন। আমরা পড়ব যে দ্য স্টেট ইজ নেসেসারি এভিল, এই বক্তব্যটা কার, অর্থাৎ কে এই ধারণাটা দিয়েছেন। তৃতীয়ত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মূল কথা কি, কারা কারা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীর মূল প্রবক্তা, তাদের বইগুলির নাম কি, তাদের বিভিন্ন কোটেশন থাকলে সেই কোটেশনগুলি, এগুলি আমরা পড়ব। পাশাপাশি আমরা পড়ব মার্ক্সবাদীরা বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা কখন তাদের ধারণা রেখেছেন, অর্থাৎ কোন সময়ে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ
রাষ্ট্রবিজ্ঞানে মুখ্য ভূমিকা তাদের অবদান রেখেছেন। তারপর হচ্ছে মার্ক্সবাদীরা আমরা সেইভাবেই পড়বো যে মার্ক্সবাদের মূল বক্তব্য কীগুলি কী কী, মার্ক্সবাদের বিভিন্ন দার্শনিকগুলি, তাদের বইয়ের নাম থাকলে সেই নামগুলি আমরা লিখব। এবং এরকম যদি কারোর মার্ক্সবাদী দার্শনিকদের মধ্যে যদি কারোর কোটেশান থাকে সেগুলি আমরা লিখে রাখবো। তারপর সমাজতন্ত্রবাদীরা সমাজতন্ত্রবাদ কখন এসেছে, তাদের মূল চিন্তাবিদরা কে কে, তাদের সম্পর্কে আমরা বিস্তারিত, তখন দেখা যাবে যে একটা শর্ট কোশ্চেন ধরে আমরা এগোচ্ছি, কিন্তু প্রত্যেকটা অপশন নিয়ে আমাদের এক একটা সাবটপিক হয়ে যাচ্ছে, এবং আমাদের যে পরিধিটা অর্থাৎ প্রিপারেশনের পরিধিটা এতটা বিস্তার লাভ করেছে যে আমরা দেখব যে 150টা প্রশ্ন পড়তে আমাদের 1 সপ্তাহ লেগে যাচ্ছে, কিন্তু কমপ্লিট হচ্ছে না। আরেকটা উদাহরণ দিই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, যে 42তম সংবিধান সংশোধন, আমার যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে কোন দুটি শব্দ প্রস্তাবনার সাথে যুক্ত হয়েছিল। তো এটা প্রশ্ন এসেছে, এটা আমরা সবাই জানি যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র, এই কথাগুলি। তো এটা হচ্ছে একটা প্রশ্নের মডেল। আর কী রকম প্রশ্ন আসতে পারে, আমরা কি করব, যে বিভিন্ন যে সংবিধান সংশোধনগুলি, গুরুত্বপূর্ণ সংবিধান বিভিন্ন সময় আমাদের হয়েছিল, সেই সংবিধান সংশোধনগুলিতে কি কি প্রভিশন অন্তর্ভুক্ত করা হয়েছে, কোন কোন বিষয়ের সংস্কার করা হয়েছে, সেই বিষয়ে আমরা লিখে রাখব। তো এইভাবে প্রিপারেশন নিলে তাহলে কি হবে, আমরা যদি পুরোটা একদিকে আমাদের থাকছে মূল বই কনসেপ্ট ধরে লিখে সেগুলি পড়ছি, আর উল্টো দিকে আমরা কি করছি, এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিকে আমরা এতটা ডিটেলসে পড়ছি, তাহলে কী হবে, চাকরির পরীক্ষাতে গেলে এবার প্রশ্নের গুণমান বা কঠিনতার মান যেমনই হোক না কেন, যে খুব কঠিন হয়ে গেছে, টাফ হয়ে গেছে, অ্যান্সার করতে পারছি না, তখনও দেখা যাবে যে আমি কিন্তু আমার যে সিটটা আমি কিন্তু নিশ্চিত করে এসেছি, পরীক্ষার হলেই কিন্তু আমি আমার সিটটা আমি সেভ করে এসেছি, এবং আমার সফলতা কেউ ঠেকাতে পারবে না। তাই প্রিপারেশনটা উপর আমরা জোর দেব। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে নমস্কার।